অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজ তোমাদের ক্লাস নিব অনার্স চতুর্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম, কোর্স কোড 242113। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? এই তো ভালো না, ঠান্ডা জ্বর, এখন তো সিজন ভালো না, সবারই একই অবস্থা। তোমরা ভালো আছো সবাই? অনেকদিন পরে দেখা সবার সাথে। ক্যামেরা অন করো। জি ম্যাম আলহামদুলিল্লাহ। সবাই ঢাকায় আছো? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। তাহলে আমরা ক্লাস শুরু করি। তোমাদের তো জনস্বাস্থ্যে 12 নম্বর অধ্যায় পড়াচ্ছি আমি মোটামুটি, আর দু একটা ক্লাসেই শেষ হয়ে যাবে। জনস্বাস্থ্য সমাজকর্ম, কোর্স কোড 242113। 12 অধ্যায়ের প্রতিরোধমূলক ব্যবস্থা। 12 অধ্যায়ে আমরা ছুটির আগে কিছুটা জেনেছি, কিছুটা পড়েছি। প্রাথমিক চিকিৎসা কি, প্রাথমিক চিকিৎসার বৈশিষ্ট্য, এই জাতীয় অনেক কিছু আমরা জেনেছি এবং পড়েছি। আজকে আমরা যে বিষয়গুলো জানবো: আঘাত ও প্রাথমিক চিকিৎসা, আঘাত পেলে কি করণীয়, পুড়ে যাওয়া, পোড়া যেটাকে বলে, তারপরে গুরুতর পুড়ে যাওয়া চিকিৎসা, পুড়ে যাওয়ার পরে গুরুতর ভাবে যারা বেশি আঘাত পায়, পোড়ায় তো সামান্য পড়তে পারে, গুরুতর পড়তে পারে, পুড়ে যাওয়ার কি কি চিকিৎসা, সেই বিষয়গুলো আমরা জানবো। প্রথমে আমাদের জানতে হবে আঘাত। আঘাতটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি কেমন আছেন? আমি খুব একটা ভালো না, ঠান্ডা জ্বর এই আছি আর কি, এরকম। তোমাদের তো রেজাল্ট কি সবার ভালো হয়েছে? অনেকের রেজাল্ট দেখলাম ভালো হয়েছে, যার একটু খারাপ হয়েছে। হ্যাঁ বলো। মিস এবার সবারই না রেজাল্ট অনেক ভালো হয়েছে, অনেক বেশিরভাগই ভালো সবাই ফার্স্ট হয়েছে। ক্লাস হচ্ছে। হ্যাঁ, সবারই ফার্স্ট ক্লাস আসছে। দু একজনের একটু কম বেশি আসলেও ফাইনাল ইয়ারের নাম্বার কিন্তু অনেক ভালো থাকে, ভালো আসে। আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে যেতে পারবে এবং আমাদেরকে অনেক ভালো একটা রেজাল্ট দিতে পারবে। তোমাদের গত ইয়ারের আপুরা, এখনো তো ওদের শেষ হয়নি, 16 তারিখ থেকে পরীক্ষা। তার আগের ইয়ারের আপুরা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে গেছে এবং আশা করি যে তোমরাও অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়ে যেতে পারবে। মিস দোয়া রেখেন। অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইয়ারে 4th ইয়ার তোমাদের জন্য খুব, যার যার একটু কম আছে এটা কিন্তু এখান থেকে উঠাতে পারবে। সাবজেক্ট গুলো খুবই ইজি এবং খুব ভালো নাম্বার দেয় ফাইনাল ইয়ারে। সবাই একটু
মানে অন্য চোখে দেখে এবং নাম্বারটা খুবই ভালো দেয়। সেজন্য কি করতে হবে তোমাদের? বেশি বেশি করে পড়তে হবে। সময় কিন্তু আর বেশি নাই। এদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই এই মাসের ভিতরেই শেষ হয়ে যাবে ফাইনাল ইয়ারের, এবং ফাইনাল ইয়ার শেষ হওয়ার পরপরই দেখা গেল যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হয়ে যাবে তোমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা। ওদের শেষ হতে হতেই সেকেন্ড ইয়ার, এইভাবে তো নিয়ম অনুযায়ী চলে আসবে। তো আমরা আজকে পড়বো আঘাত ও প্রাথমিক চিকিৎসা। আঘাত কি জানি আমরা? আঘাতটা কি, কি করতে হয়, কিভাবে হয়? আর আঘাত, আঘাত করলে কি ভালো লাগে? কেউ যদি তোমাদের আঘাত করে? ব্যথা লাগে। ব্যথা লাগে। আঘাত হচ্ছে যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে, নিজে নিজে পড়ে যে আঘাত লাগাতে পারে, আবার কোনো মানুষ যদি আক্রমণ করে, মানুষের শরীরের প্রতিপক্ষ দ্বারা যে আঘাতটা করে, যে আক্রমণ করে, এটাকে বলে। অস্ত্র বা হাতিয়ার দিয়ে শারীরিকভাবে আক্রমণ হতে পারে, আবার মানুষদের দ্বারা প্রতিপক্ষকে নির্জীবভাবে করাকে আঘাত বলে। তো বিভিন্ন ধরনের হতে পারে। মুষ্টিবদ্ধ হাতের আঘাতকে বলে ঘুষি। কেউ সবগুলো আঙ্গুল একসাথে করে যখন মানে মারে, তো সেটাকে কি বলে? ঘুষি বলে না? প্রয়োগটা কি? আঘাত আবার বিভিন্ন ধরনের আছে। মার্শাল আর্টের মাধ্যমে যে আঘাত মারে, লাথি মারে, মাথায় আঘাত মারে, ঠুস মারে, মানে আঘাত হচ্ছে বিভিন্ন ধরনের। তার ভিতরে প্রয়োগ, প্রয়োগটা হচ্ছে যে বিভিন্ন ধরনের খেলায় আঘাত হচ্ছে, যেরকম হচ্ছে মুষ্টিযুদ্ধ, কারাতে, এই টাইপের যেগুলোকে মার্শাল আর্টের মাধ্যমে প্রতিপক্ষ একজনকে আক্রমণ করে, এটাকে তোমার প্রয়োগ বলে। হাঁটুতে, কনুইতে, বিভিন্ন জায়গায় পাদদেশ ব্যবহার করে যেটা করা হয় সেটাকে আঘাত বলে। আরেকটা হচ্ছে প্রহার। তাহলে আঘাত কত ধরনের দেখছো? প্রয়োগ, প্রহার, ঘুষি, হাতের তালু, তারপরে সোরা হস্ত। প্রহারটা হচ্ছে কি বাহুর কিছু অংশের আঘাতকে বলা হয় প্রহার। এটা হচ্ছে কনুই দিয়ে, হাত দিয়ে, কবজি পর্যন্ত যে অংশটা থাকে এটাকে বলে হয় প্রহার। প্রহার করছে বলে না। আর ঘুষি, ঘুষিটা কি? ঘুষি হচ্ছে ওই যে তোমার মুষ্টিবদ্ধ ভাবে যে আঘাতটা করা হয় সেটাকে বলে ঘুষি। তারপরে আছে হাতের তালু। হাতের তালু মানে হাতের তালু দিয়ে যে আঘাতটা করে, চড় থাপ্পড় এই জাতীয় অংশ যেটা মারে সেটাকে। তারপরে হচ্ছে নাক, কানে, চুয়ালে, কানে, কান টানতে গেলেও কিন্তু হাতের দরকার হয়, তাই না? এইগুলোকে তোমার। তারপরে হচ্ছে সোরা হস্ত, বৃদ্ধাঙ্গুলের অপর অংশে যে আঘাত বা যেটি কারাতে সুতো দিয়ে করা হয়, সোরা দিয়ে যেটা যেই আঘাতটা করা হয় সেটাকে বলে সোরা হস্ত। তাহলে আঘাতটা কি? একজন মানুষের সে নিজে নিজেই আক্রমণ হতে মানে হতে পারে, পড়ে যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে আঘাত লাগতে পারে। আরেকটা হচ্ছে যে কোনো মানুষ যখন আক্রমণ করে সেটাকে কিন্তু আঘাত বলে। তাহলে আমরা জানলাম আঘাতটা কি। আঘাত, এবং এই আঘাত হলে প্রাথমিক কি চিকিৎসা করতে হয় সেগুলো জানবো। যে তার প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আঘাত পেলে করণীয়। আঘাত কোথায় কোথায় পায়? হাতে পায়ে আঘাত পেতে পারে, মাথায়, মানুষের শরীরের যে অংশ আছে সেখানে হাতে পায়ের আঘাত পেলে কি করতে হবে, এবং মাথায় আঘাত লাগলে কি করতে হবে। হাতে পায়ে আঘাত লাগলে কি করে বলতো? কি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে? আমরা তো যেহেতু ডক্টর হব না কেউ, তাই না? তো আমরা হচ্ছে হসপিটাল কিংবা ডক্টররা যে ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু আমরা দিব না। আমরা দিব প্রাথমিক চিকিৎসা। একজন মানুষকে তাৎক্ষণিকভাবে যে চিকিৎসাটা দিলে তার জীবন বাঁচানো সম্ভব, সেই চিকিৎসা কিন্তু আমরা দিয়ে থাকি বা দিব, তাই না? এইগুলো জানার কারণ কি? আঘাত পেলে করণীয় আমরা কি করব সেগুলো জানা মানে প্রাথমিকভাবে হসপিটালে পাঠানোর আগে একটা মানুষের তাৎক্ষণিকভাবে জীবনটা রক্ষা করার জন্য যে কাজগুলো আমরা করি সেগুলোই বলা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তাহলে কি করতে হবে? প্রতিদিন কিন্তু আমরা কাজ কাম করতে গেলে বিভিন্ন ভাবে আঘাত পাই, তাই না? রান্না বাড়া বলো, পড়াশোনা বলো, বাইরে বের হচ্ছি, যে কোনো ভাবেই আমরা আঘাত পেতে পারি। তাছাড়া তো মানুষের শত্রুর অভাব নেই। যে কোনো সময় হয়তোবা তোমার আঘাত করতে যাচ্ছে না, অন্য কারোর করতে যেও লেগে যেতে পারে। সেজন্য ওই তাৎক্ষণিকভাবে আমরা কি কি করতে পারি সেগুলো আমরা জানবো।
প্রতিদিনকার যে কাজ বা খেলাধুলায় আমাদের শরীরে কি হয়, ছোট ছোট আঘাত লাগে, ক্ষত হয়। সেই তারপরে অনেকে দেখবা যে নতুন করে সাইকেল চালাতে যাচ্ছে, বাইক চালাতে যাচ্ছে, ড্রাইভিং শিখতেছে, তখন কি করে, অ্যাক্সিডেন্ট করে ফেলে না? এই তাৎক্ষণিকভাবে মানুষের যে ট্রিটমেন্টটা করা হয় সেটার কথা বলা হচ্ছে। হাতে পায়ে কি হতে পারে, হাত ভেঙে যেতে পারে, তারপরে কোনো কারণে বাচ্চারা হাঁটা শিখলে পড়ে হাত ভেঙে যেতে পারে, ব্যাকা হয়ে যেতে পারে। এই তাৎক্ষণিকভাবে যে চিকিৎসা ভবিষ্যতে যাতে এই বড় ধরনের আঘাতের হাত থেকে রক্ষা করা যায় সেটা করা হয়। আঘাত পেলে সঙ্গে সঙ্গে কি করতে হবে, নড়াচড়া বন্ধ করে দিতে হবে এবং হাতে আঘাত পেলে পরিষ্কার কাপড়ে সাজিয়ে গলায় ঝুলিয়ে দিতে হবে। তারপরে পায়ে আঘাত লাগলে কি করতে হবে, পা স্থিরভাবে রাখার চেষ্টা করতে হবে, সেই মুহূর্তে নাড়াচড়া করা যাবে না। তারপরে কেটে গেলে আমরা কি করি, বরফ দেই না সাথে সাথে, তারপরে হচ্ছে বরফ দিতে হবে। পুড়ে গেলে সেখানে পানি ঢালতে হবে এবং প্রাথমিক যে তোমার কেটে যাওয়ার সাথে সাথে কি করে, কেটে গেলে সেখানে রক্ত বন্ধের জন্য ডেটল স্যাভলন দিয়ে যেভাবে হোক সেটাকে পরিষ্কার করে সেখানে একটা ব্যান্ডেজ দিতে পারে। তারপরে দেখো না, ছোট বাচ্চা এবং বয়স্কদের হাড় কিন্তু খুব নরম থাকে, তাদের অল্পতে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে এবং এই বয়স্কদের হাড় কিন্তু সহজে জোড়াও লাগতে পারে না। সেই তাৎক্ষণিকভাবে কি করতে হবে, বয়স্ক ব্যক্তিদের এই চরম ভোগান্তির কারণ দেখা গেল যে সেই সময় যদি তুমি কিছু না করতে পারো, অনেক সময় দেখা যায় যে সেটা সহজে কিন্তু জোড়া লাগতে চায় না। তবে শিশুদের হাড়ে আঘাত লাগার পরে কি করতে হবে, সাথে সাথে সেটা চিকিৎসা করতে হবে। অবশ্যই কি করতে হবে, চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। আমরা যেটা করতে পারি, কেটে গেলে রক্ত বন্ধটার ব্যবস্থা করতে পারি, পরিষ্কার করে দিতে পারি, হাতটাকে বেঁধে রাখতে পারি গলার সাথে। তারপরে হচ্ছে মাথায় আঘাত লাগলে করণীয়, এগুলো তো আমরা জানলাম যে হাত পায়ে কেটে গেলে, পুড়ে গেলে, কেটে গেলে, আঘাত পেলে যেটা হয়। তারপরে যে সাপে দর্শন করলে কি করে, দংশন যখন করে তখন কি করে, সাথে সাথে দেখবো ওই জায়গাটা বেঁধে দেয় যাতে রক্তটা না যে তোমার বিষ সমস্ত শরীরে না ছড়ায় পড়ে। এবার জানবো আমরা মাথায় আঘাত লাগলে কি করতে হবে। মাথায় যখন প্রচন্ড জোরে আঘাত লাগে তখন কি করতে হয়, যে বিভিন্ন ধরনের কিন্তু ফর্মুলা আছে। আর মাথার যে আঘাত হয় ট্রমাটিক ব্রেন ইনজুরি বলে, যে মাথায় সরাসরি যদিও আঘাত লাগার জন্য খুলি আছে, খুলির উপর দিয়ে, কিন্তু ভিতরে যদি লাগে, মস্তিষ্কে লাগে, তখন কিন্তু অনেক গুরুতর অবস্থা হতে পারে। তখন কি করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এবং মাথায় প্রচন্ড জোরে কেউ যদি ঘুষি মারে, অনেক সময় দেখবা যে মাথায় ঘুষি মারলো, অ্যাক্সিডেন্ট করলো, বেকায়দায় পড়ে গেল, কোনো কারণে দুর্ঘটনার কারণে মাথার খুলি বা মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যেতে পারে। তখন কি করতে হবে, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর হচ্ছে বেশি সময় কিন্তু অপেক্ষা করা যাবে না। যত সময় দেখা গেল যে অনেক সময় দেখে মাথায় আঘাত লাগার পরে অবচেতন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তখন প্রাথমিক চিকিৎসা দিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে পাঠিয়ে দিতে হবে। আর আমরা আরেকটা যেটা বলা হচ্ছে যে মাথায় জোরে যে আঘাত লাগলে, জোরে আঘাত লাগলে কি হতে পারে, টিবিআই হতে পারে। টিবিআইটা কি, তোমাদের কিরকম কিন্তু এরকম শর্ট ফর্ম আসতে পারে, টিবিআই, ট্রমাটিক ব্রেন ইনজুরি, যেটা কিন্তু সরাসরি ব্রেনে লাগে। এর অর্থ হচ্ছে প্রচন্ড, এই ট্রমাটিক ব্রেন ইনজুরি বলতে বোঝায় বাইরে থেকে প্রাপ্ত আঘাতের ফলে মস্তিষ্কের যে ক্ষতি হয়। যেহেতু আমাদের একটা মাথায় কি আছে, একটা খোলস আছে, যেটা দিয়ে আমাদের কিন্তু মাথাটাকে রক্ষা করে, তাই না? সেইটাকে দেখা গেল যে ট্রমাটিক ব্রেন ইনজুরি যখন হয় তখন এই মস্তিষ্কের মাথায় আঘাত দিলে, ঘুষি দিলে কিংবা অ্যাক্সিডেন্ট করলে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হয়, আর মস্তিষ্কের ভিতরে যে এগুলো আছে সেগুলোর ক্ষতি হয়, কিন্তু ক্ষতির কারণ হতে পারে। আবার এটার জন্য ট্রমাটিক ব্রেন ইনজুরির মাধ্যমে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটা কিন্তু খুবই বিপজ্জনক, মস্তিষ্ক ফুলে যায় প্রচন্ড রক্তক্ষরণের মাধ্যমে। এই অনেক সময় দুর্ঘটনার কয়েক ঘন্টার ভিতরে মানুষ মারা যেতে পারে, এমনকি কয়েকদিন পরও এরকম দেখা যায় যে মারা যেতে পারে, সাথে সাথে মারা না গেলেও কিছুদিন পরে
মারা যেতে পারে। সেজন্য কি করতে হবে, রোগী যদি মাথায় আঘাত লাগার 1 ঘন্টার বেশি অচেতন থাকে তাহলে কিন্তু হবে মানে এটা তোমার টিবিআই আক্রমণ হতে পারে, টিবিআই হয়েছে এটা ধারণা করা যেতে পারে। সেজন্য সাথে সাথে কি করতে হবে, স্ক্যান করতে হবে, দেখতে হবে যে মাথায় কোনো আঘাত লাগছে কিনা, মস্তিষ্কের ক্ষতির যে মাত্রা সেটা পরীক্ষা করতে হবে। তারপরে হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে কিনা, ফুলে গেছে কিনা, এগুলো নির্দিষ্ট অংশ আক্রান্ত হয়েছে কিনা, মানে ব্রেনের ভিতরে তো বিভিন্ন অংশ আছে, কোথায় বেশি আঘাত লাগছে এগুলো কিন্তু সাথে সাথে করতে হবে। না হলে একজন মানুষের বেঁচে থাকলেও দেখা গেল অনেক সময় দেখবা স্মৃতিশক্তি হারায় ফেলে, সিনেমায় দেখায় না যে মাথায় আঘাত লাগছে, লাগার ফলে স্মৃতিশক্তি হারায় ফেলছে, কেউ কাউকে চিনতেছে না, অ্যাক্সিডেন্টের পরেই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে চিনতেছে না, নিজেকেই চিনতে পারে না। এটা কিন্তু এই যে ট্রমাটিক ব্রেন ইনজুরির মাধ্যমে। তখন যদিও সিনেমায় দেখায় যে পরবর্তীতে আবার মাথায় আঘাত লাগলে সে তার স্মৃতিশক্তি ফিরে পায়, সেটা কিন্তু এরকম কিছু না, হতে পারে আবার নাও হতে পারে। এটা কিন্তু এই যে টিবিআর ফলে এই ঘটনাগুলো ঘটে, স্মৃতিশক্তি লোপ পায়, মাথা ফুলে যায়, পাগল হয়ে যায় অনেক সময়। সেজন্য কি করতে হবে, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র রাখতে হবে। বলে না যে আইসিইউ তে রাখা হয়েছে, আইসিইউ মানে কি, নিবিড় পর্যবেক্ষণ। সেখানে তোমার স্পেশাল কেয়ারে রাখবে, রেখে দেখবে যে কতটা আঘাত লাগছে, কত তাড়াতাড়ি সম্ভব একটা রোগীকে সুস্থ করা যায়। এবার আমরা জানবো যে পোড়া বা পুড়ে যাওয়া। পুড়ে যাওয়া কি, এই যে দেখবা কিছুদিন পর পর আর কদিন গেলেই দেখা যাবে যে আগুন লাগছে বিভিন্ন জায়গায়, ফায়ার সার্ভিস দৌড়াচ্ছে, পুড়ে গেছে। পোড়া বা পুড়ে যাওয়া কি হয়, কাকে বলে, কি করলে পুড়ে যায়? যে কোনো রান্না বান্না করলে বলো, রান্না করলে পরে, কোনো দুর্ঘটনায় পড়ে, যে কোনো কাজেই মানুষের হ্যাঁ মনে যে করেন কোনো পুরার ভাবে কোনো পুড়তে কাজ যেতে পারে, তাহলে কি বলে যে কোনো সময় এই বিপদ, পুড়ে যাওয়া বিপদ কিন্তু যে কোনো সময় হতে পারে, যানবাহনে যে কোনো স্থানে হতে পারে, তারপরে রান্না বান্না করতে গেলে হতে পারে। সচরাচর মানুষ যেসব দুর্ঘটনার শিকার হয় তার ভিতরে কিন্তু পুড়ে যাওয়া একটা অন্যতম। পুড়ে যাওয়া আবার বিভিন্ন ধরনের আছে, তাই না? সেটা হতে কেরোসিনের মাধ্যমে হতে পারে, গরম পানি, গ্যাস সিলিন্ডার যখন বাস্ট হয়ে যায় এটার মাধ্যমে হতে পারে, বোমার মাধ্যমে হতে পারে, কেরোসিন আগুন লেগে যেয়ে হতে পারে, পেট্রোলের মাধ্যমে হতে পারে, তারপরে হয়েছে যখন বোম বানাতে যায় সেটার মাধ্যমে হতে পারে, অ্যাসিডের মাধ্যমে হতে পারে। বিভিন্ন ভাবে কিন্তু মানুষের কোনো অংশ পুড়ে যেতে পারে তাৎক্ষণিকভাবে। তাহলে হচ্ছে সচরাচর মানুষ যেসব দুর্ঘটনার শিকার হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পুড়ে যাওয়া, বা মানুষের বিভিন্ন ধরনের দাহ পদার্থর মাধ্যমে যে অংশের ক্ষতি হয় সেটাকে কিন্তু দাহ পদার্থের মাধ্যমে, দাহ পদার্থ হতে পারে সেটা কেরোসিন, অ্যাসিড, বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডার, গরম পানি, এগুলোর মাধ্যমে কিছু অংশের শিকার হওয়া, দুর্ঘটনার শিকার হওয়াকে পুড়ে যাওয়া বলে। প্রাথমিকভাবে পুড়ে যাওয়া আবার 3 ধরনের হতে পারে, প্রথম মাত্রায় পোড়া, দ্বিতীয় মাত্রায় পোড়া এবং তৃতীয় মাত্রায় পোড়া। প্রথম মাত্রায় পোড়া মানে হচ্ছে শুধু কিন্তু চামড়ার উপরিভাগে, এই যে রান্না করতে যে ছাকা লাগে, হঠাৎ করে দেখবা যে রুটি ছাকতেছো তাওয়ায় লাগছে, ডিম ভাজতে গেছো একটু তেল ছিটায় আসছে, এই যে শুধু চামড়ার উপরিভাগে পুড়ে গেলে এটা প্রাথমিক মাত্রায় পোড়া বলে। সাধারণত কি সামান্য পোড়া। ত্বকের 2টি স্তর থাকে, একটা হচ্ছে উপরের দিকে এপিডার্মিস আর হচ্ছে ডার্মিস। এক্ষেত্রে উপরের যে অংশটা চামড়া লাল হয়ে যাওয়া, আক্রান্তস্থ ফুলে যাওয়া, তারপরে হচ্ছে সেখানে ব্যথা হওয়া, এই যে অংশটাকে এটাকে প্রথম মাত্রায় পোড়া বলা হচ্ছে। আর দ্বিতীয় মাত্রায় পোড়াটা হচ্ছে তোমার ফোস্কা পড়া বা অতিরিক্ত ব্যথা হওয়া এবং সেখানে ফুলে যাওয়া, 3 ইঞ্চি পরিমাণের মানে 3 ইঞ্চি পরিমাণ পর্যন্ত তোমার এই যে অংশটাকে আক্রান্ত হওয়াকে এটা দ্বিতীয় মাত্রায় পোড়া বলে। আর তৃতীয় মাত্রায় পোড়াটা হচ্ছে একদম মানে অনেক বেশি আক্রান্ত হয়ে যায়, বাঁচার সম্ভাবনা থাকে না, আবার হাড় পর্যন্ত পৌঁছে যাওয়াকে কিন্তু তোমার বোঝাচ্ছে এটা। রোগী কতক্ষণ ধরে পুড়েছে তার উপর কিন্তু নির্ভর করে।
একজন মানুষের পোড়াটা, মাথা, গলা, ঘাড়, তারপরে বুক, এই অংশটাকে, তারপরে বিষয়গুলোকে চিকিৎসা গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। পুড়ে যাওয়ার সাথে সাথে কি করতে হবে সেগুলো সম্পর্কে আমরা জানবো। পুড়ে গেলে কি করতে হয়, সাথে সাথে শীতল পানি দিতে হবে, 10 থেকে 15 মিনিট ধরে সেই জায়গায় পানি ঢালতে হবে। এটা গুরুতর পুড়ে যাওয়ার আগে প্রাথমিক যে চিকিৎসা সেটা যেটা করতে হবে, যে সাথে সাথে পানি ঢালতে হবে, যে জায়গাটা পড়ে গেছে সেইখানে, সেই আক্রান্ত স্থানে শীতল পানি, ঠান্ডা পানি দিতে হবে, বরফ দিতে হবে। তারপরে গোসলের ঝর্ণার নিচে দাঁড়াতে হবে আগুন নিভানোর পরে, যাতে ঠান্ডা থাকে। যদি সম্ভব না হয় যে ওই স্থানে বালতি দিতে হবে, বালতিতে করে, যেখানে পুড়ে গেছে সেখানে তো আর ঝর্ণা নাও থাকতে পারে, তাই না? সেজন্য কি করতে হবে, বালতিতে করে নিয়ে যেয়ে যতটা সম্ভব যে অনেকক্ষণ পানি দিতে হবে। এবং সেই পোড়া অংশে কি করতে হবে, জীবাণুমুক্ত গজ বা জীবাণুমুক্ত কোনো কিছু দিয়ে ঢেকে দিতে হবে, যাতে জীবাণু সংক্রমণ না হয়। পুড়ে গেছে পানি দেওয়ার পরে ওইখানে বিভিন্ন ধরনের ইনফেকশন যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। ব্যথানাশক যেগুলো ওষুধ আছে সেগুলো দিতে হবে। তারপরে সাথে সাথে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে, ইনজেকশন দেওয়া যেতে পারে, যাতে ওই মুহূর্তে যখন পুড়ে যায়, সামান্য পুড়ে গেলে কত জ্বালা করে, আর যখন বেশি পুড়ে যায় তখন তো অনেক বেশি জ্বালা করে, এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যত জানলাম প্রাথমিক চিকিৎসা। তারপরে গুরুতর পুড়ে যাওয়ার চিকিৎসা। গুরুতর ভাবে পুড়ে গেলে কি করতে হবে, গুরুতর যখন পুড়ে যায় তখন কিন্তু প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে, এবং রোগীর শরীর থেকে যতটা সম্ভব কাপড় চোপড় খুলে দিতে হবে। যে স্থানে পুড়ে গেছে ওই স্থান থেকে যে কাপড় চোপড় গুলো আছে এগুলো সরাই দিতে হবে। এবং পুড়ে যাওয়ার পরে এই যে দেখছো না, যে যে সময় পুড়ে গেছে ওই জায়গায় কিন্তু কি করে, অনেকে দেখবা যে ডিম ঢেলে দেয়, তারপরে টুথপেস্ট দেয় বিভিন্ন, যাতে ঠান্ডা হয়, এই ব্যবস্থাগুলো কিন্তু করে থাকে। তারপরে পোড়া রোগীর মানে ধোঁয়ার যে জায়গায় দেখবা যে অনেক সময় অনেকে পুড়ছে অল্প, কিন্তু ধোঁয়ার কারণে অক্সিজেন নিতে না পারলে অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কি করতে হবে, পোড়া রোগীর দ্রুত ধোয়া জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে। এবং শরীরে পানি ও লবণের অসাম্যতা দেখা দেয়, অনেক সময় দেখা যাবে প্রস্রাব বন্ধ হয়ে যায়। অনেক সময় ভয়ের কারণে যখন পুড়ে যায়, যারা এগুলোর শিকার হয় তারাই শুধু বলতে পারে যে কি ধরনের তারা মানে সমস্যা ফেস করে, এটা কিন্তু আমরা বুঝবো না এভাবে চোখে দেখে। তারপরে অনেক সময় ভয়ে প্রস্রাব বন্ধ হয়ে যায়, শ্বাসনালী পুড়ে যায়, তারপরে খিঁচুনি হওয়া। সেজন্য কি করতে হবে, ওই প্রাথমিক গুরুতর পুড়ে যাওয়া চিকিৎসা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে হাসপাতালে নিতে হবে। তারপরে হচ্ছে ওই যে সময় নিয়ে যাবে ওই সময় কিন্তু তাপমাত্রা ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। প্রাথমিক যখন চিকিৎসা দিবে তখন কিন্তু এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। তারপরে বুকের কাপড় নিঃশ্বাস নিতে পারে যাতে, এইগুলো কি হালকা করে দিতে হবে। অনেক সময় দেখা গেল যে টাইট কাপড় চোপড় পরা আছে সেটা ঢিলা ঢালা করে দিতে হবে, বোতাম টোতাম খুলে, যেভাবে হোক একজন মানুষকে বাঁচানোর জন্য যত ধরনের অ্যাক্টিভিটিস করার দরকার সেগুলো কিন্তু করতে হবে। এই কথাগুলো এখানে বোঝানো হয়েছে। সেটা কিন্তু যেহেতু আমরা কেউ মেডিকেল প্রফেশনাল না আমরা তো কেউ ডাক্তার না, এমন কাজ করতে হবে যাতে প্রাথমিক পর্যায়ে, এই যে আর কিছুদিন পরে গরমকালে দেখবা যে যে কোনো সময় কিন্তু এই অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। বেশিরভাগ ঘটে তোমার কলকারখানা, গার্মেন্টসে, যেখানে এই মানে কারেন্টের কাজ বেশি, গ্যাসের কাজ, বিভিন্ন কাজ বেশি, সেই সব জায়গায় কিন্তু এগুলো হয়। তারপরে স্কুল কলেজে কিন্তু বাচ্চাদের এই প্রাথমিক চিকিৎসার জন্য যে কিভাবে কি করবে এটার উপর ট্রেনিং দিয়ে থাকে, অফিস আদালতে, তারপর বিভিন্ন জায়গায়। একজন মানুষের জীবন বাঁচানোর জন্য যে যতটুকু করার দরকার সেইগুলো কথা কিন্তু এখানে বলা হয়েছে। কারণ যারা আক্রান্ত হয় তাদের কিন্তু সেই সময় এই জ্ঞানটা থাকে না, বুঝতে পারে না কি করবে, কি করা উচিত। এই জন্য আশেপাশে যারা থাকে তারা কিন্তু এই কাজগুলো করে থাকে।
মাথা ঠান্ডা রাখতে হবে এবং ভয় পেলে চলবে না। তার বাড়িতে আগুন লাগার কারণে গ্যাসের চুলা, ম্যাচ বক্স, তারপর ইলেকট্রনিক সুইচ এগুলো কিন্তু সাবধানে ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো কিন্তু এইগুলো প্রত্যেকের মনে রাখা দরকার, যে আমরা কোনো কিছু দেখা গেল যে অসচেতনতার কারণেই তো হয়। অনেক সময় সচেতন থাকলেও বিপদ আসতে পারে, আবার অনেক সময় অসচেতনার কারণে ম্যাচ যেখানে সেখানে রাখছে বাচ্চারা সেটা নিয়ে আগুন ধরায় দিতে পারে, কারণ তারা তো বুঝে না। সেই জন্য এগুলো করতে হবে। আর আগুন লাগলে কিন্তু দৌড়াদৌড়ি করা যাবে না, মাটিতে শুয়ে পড়তে হবে এবং একজনের লাগছে দেখে মানে যেভাবেই হোক নিজেদের রক্ষা করার জন্য যতগুলো ব্যবস্থা নেওয়া দরকার এগুলো কিন্তু নিতে হবে। তাহলে তোমাদের সিলেবাসে আর মনে হয় 2 দিন এই চ্যাপ্টারটা পড়াবো। এই চ্যাপ্টারটা পড়ালে তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে এই চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা নিব, আর একটা চ্যাপ্টার আছে পাবলিক হেলথের। তারপরে আমি তোমাদের প্রথম যে 2-3টা ক্লাস মনে হয় জুমে নেওয়া হয়নি, তোমরা যদি চাও ওই ক্লাসগুলো আবার তোমাদের রিপিট করতে পারি। আর যদি মনে করো যে না ওই ক্লাসগুলো লাগবে না, তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রেজেন্টে চলে যাই। চাইলে প্রথম থেকে 3 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমরা ওইগুলো আবার রিপিট করতে পারি, যেহেতু এখনো তোমাদের সময় আছে। জি মিস করেন, রিপিট করলে আমাদের এই জিনিসটা একটু পড়া হয়, নাহলে মিস পড়া হয় না ক্লাস না করলে। ক্লাস না করলে পড়া হয় না, আর ফাইনাল ইয়ার চলে আসছো, পরীক্ষাও তো মিস সামনে। ভালো স্টুডেন্ট তো সবাই বেশি, এই জন্য জানি না মিস, আমার কথা আমি বলতে পারি পড়া হয় না। সবাই ভালো স্টুডেন্ট, পড়লেই ভালো হবা, সবাই ভালো স্টুডেন্ট। আমরা তোমাদের সাথে ক্লাস নিয়েছি লাস্ট 12 তারিখে গত বছর, আবার নতুন বছর চলে আসছে। আজকের প্রেজেন্টটা এখানে দিয়ে দিয়ে এই বছরে এখনো কি করা হয়নি। আজকে হচ্ছে 5 তারিখ না, 5/1। তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তোমাদের সাথে তো এই বছর দেখা হয়নি। 5 আসতো না তাহমিনা, ছুটিতে আছে তোমরা কি মিস। করলা? ফারজানা আসো? 9 ফারজানা তো 2 জন। 9 আসো? দেখি মিস। বল 9 আসো। সুহানা আসো? আছে 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 মিস, ফারজানা আছে মিস। 10 আছে। 10 সুহানা, হ্যাঁ দিয়েছি। 1 আছে ফারজানা রহমান, আর একটা ফারজানা কণা। কণা নাই, শুধু ফারজানা রহমান আছে। নিঝুম আছে না? নাসরিন আক্তার 36। নিঝুম আসো? নিজু মনে হয় নাই মিস আজকে। প্রথমা আমিন আছে 33 আছে। ম্যাম 30 আছে, 16, 21, 30। নীলুফার ইয়াসমিন, হ্যাঁ 16, 21, 30। নীলুফা আসো? মিস 33, 30। আর আসো ভাই আপু 30 আসো না? চাবিটা দেন। ম্যাম পাস আমার নেট হ্যাঁ চলে 5 গেছিল। আমি না 5 তোমাকে দিয়েছি। জি ম্যাম, আমার নেটে সমস্যা দেখা দিচ্ছে তো অনেক, এই জন্য চলে যাচ্ছে সমস্যা বারবার। নেই। 38, তারপরে হচ্ছে 33, 30, 36 আসো নাসরিন আক্তার? জি ম্যাম। তাহমিনা, ফারজানা। আচ্ছা ইয়ে নাই, সুমাইয়া নাই, ওকে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে আমার আর ক্লাস আছে বৃহস্পতিবারে। তোমাদের আগে যে রুটিনটা ছিল না ওই রুটিন অনুযায়ী ক্লাস নিব, কারণ প্রিন্সিপাল স্যার এই রুটিন অনুযায়ী ক্লাস নিতে বলছে। আমরা একটা ক্লাস করেছিলাম, ওই ক্লাসটা মানে আগে যে রুটিন করেছিলাম ওই রুটিন না, তোমাদের কলেজ বন্ধের আগে
একটা রুটিন ছিল, ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে। রুটিনটা আমি তোমাদের দিয়ে দিব, আমি ওই অনুযায়ী ক্লাস নিব, ঠিক আছে? ওকে মিস। মঙ্গলবারে 9:50-এ। ম্যাম আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।